মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে যে ক্লাসটি আমি তোমাদেরকে নিব সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য অস্বাভাবিক মনোবিজ্ঞান বা অ্যাবনর্মাল সাইকোলজি, যেখানে আজকে আমি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা বাতিকধর্মী গোলযোগ নিয়ে আলোচনা করব। এবং আমি তোমাদের সঙ্গে আছি স্মৃতি সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। তো কেমন আছো তোমরা? আশা করছি হয়তো তোমরা ভালোই আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং কিছুটা হলেও পড়াশোনার মধ্যে সম্পৃক্ত আছো। কারণ অনেকেই কোন বই কিনবে, কোন রাইটারের বই কিনবে, বিভিন্ন ধরনের মেসেজ তোমরা দিয়েছো। তার মানে বোঝা যাচ্ছে কিছুটা হলেও তোমরা পড়াশোনার মধ্যে আছো, যা দেখে বা শুনে আমাদের আসলে ভালো লাগছে যে তোমরা পড়াশোনার মধ্যে আছো। কারণ আমরা যে অবস্থাতে আছি আমাদের সাধ্যমতো তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তো তোমরাও যদি পড়াশোনার মধ্যে থাকো তাহলে আমাদের কষ্টটাও কিন্তু সার্থক হবে, তাই না? তো তাহলে আমরা চলো আজকে পড়ায় চলে যাই। আজকে আমরা তাহলে কি পড়ব? অস্বাভাবিক মনোবিজ্ঞানের বাতিকধর্মী গোলযোগ বা ওসিডি নিয়ে পড়াশোনা করব বা আলোচনা করব। দেখো ওসিডিটা কি, আমি একটু লিখে নেই তোমাদের সামনে। ওসিডি যেটাকে যদি ভাঙি তাহলে আসবে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তাই না? কি নাম? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে বাংলায় বলে বাতিকধর্মী গোলযোগ। ঠিক আছে, বাতিকধর্মী গোলযোগ। তাহলে এই বাতিকধর্মী কথাটাই বোঝা যাচ্ছে যে এক ধরনের বাতিক কাজ করে। আমরা প্রচলিত ভাষায় যে তার ওই বিষয়ে বাতিক আছে, এই ব্যাপারে বাতিক আছে। তাহলে এখানেও কিন্তু আমরা এখানে এই কথাটি পাচ্ছি, বাতিকধর্মী গোলযোগ, যেটাকে ওসিডি বলে ইংলিশে, ভাঙলে কি হয়? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে কি হয়? বাতিকধর্মী গোলযোগ, এটা একটা কিন্তু গোলযোগ ডিসঅর্ডার। তার মানে কি, শুধু বাতিক থাকলে সেটাকে কিন্তু আমরা গোলযোগ বলবো না, কিন্তু এই বাতিকের সাথে একজন ব্যক্তির কোনো বিষয়ে বাতিক থাকলে সেই বাতিকের সাথে যদি গোলযোগ যুক্ত হয় সেটাকে তখন আমরা বলবো তার এটাতে সমস্যা হচ্ছে, তার এটা ডিসঅর্ডার, তার এটা কিছুটা হলেও অস্বাভাবিক আচরণের মধ্যে যাচ্ছে, তাই না? আমাদের অনেক বিষয় বাতিক থাকতে পারে, অনেক বিষয় হচ্ছে চিন্তা করার, কাজ করার পূর্ণ হচ্ছে টেন্ডেন্সি থাকতে পারে, কিন্তু সেই কাজ যদি বারবার করার ফলে আমার ব্যক্তি নিজের, অন্যের, সমাজের পথে, সেটা মঙ্গলের পথে বাধা সৃষ্টি করে, তার নিজেরও ক্ষতি সাধন করে, সেটা কিন্তু আর সেটা স্বাভাবিক আচরণ থাকে না, সেটা অস্বাভাবিক আচরণের মধ্যে চলে যায় এবং সেটা গোলযোগে পরিণত হয়। তাহলে এই বাতিকধর্মী যে একজন ব্যক্তির যে বৈশিষ্ট্য, সেটা কি হয়? বাতিকধর্মী গোলযোগে ব্যক্তি কি হয়? যে ব্যক্তি কোনো চিন্তা বা ক্রিয়ার অধীন বশবর্তী হয়ে পড়ে এবং একই ধরনের চিন্তা, একই ধরনের কাজ করতে সে বাধ্য হয়ে পড়ে। ঠিক আছে, এই দেখো বাতিকধর্মী গোলযোগে যেটা হয়, বাতিকধর্মী গোলযোগে এখানে বাতিকধর্মী ক্রিয়া ও বাতিকধর্মী চিন্তনের কথা বলা হয়েছে। বাতিকধর্মী চিন্তন আর বাতিকধর্মী ক্রিয়া, যেটাকে আমরা কাজ বলি। অর্থাৎ বাতিক কি কি বিষয় হতে পারে? বাতিক হতে পারে চিন্তনের ক্ষেত্রে, অর্থাৎ চিন্তার ক্ষেত্রে একই ধরনের চিন্তা নিয়ে সবসময় ব্যস্ত, একই ধরনের চিন্তা করছে। আরেকটা হতে পারে বাতিকধর্মী কাজ, একই ধরনের কাজ পুনঃ সম্পাদন করার যে প্রবণতা, সেটাকে আমরা বলি বাতিকধর্মী কাজ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? যে বাতিকধর্মী গোলযোগে ব্যক্তি কোনো চিন্তা বা কোনো ক্রিয়ার অধীন বশবর্তী হয়ে পড়ে, ব্যক্তি অহেতুকভাবে এই কাজ করে, ব্যক্তি নিজেও বুঝতে পারছে যে তার এই কাজটা করা বা এই চিন্তা করাটা অনেকটাই অপ্রাসঙ্গিক এবং কোনো উদ্দেশ্য নাই এবং কোনো লাভ হচ্ছে না ব্যক্তির। ঠিক আছে, আমরা অনেক কাজ অনেক সময় করি যে কাজটা করার ফলে আমার কোনো
অন্যের ক্ষতি না হোক, কিন্তু নিজের আমার লাভ হচ্ছে, কিন্তু এর ফলে কি হচ্ছে, ব্যক্তি নিজেরও ক্ষতি হচ্ছে, নিজের কোনো লাভ হচ্ছে না। একই ধরনের কাজ যদি চিন্তা করতে করতে করি, তাহলে কি হবে, পরবর্তীতে কিন্তু আমি অন্য কাজ করতে পারবো না। একই ধরনের চিন্তার মধ্যে আবদ্ধ হয়ে থাকলে আর আমার মাথায় অন্য চিন্তা আসবে না, কোনো ভালো চিন্তা কাজ করবে না, চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে ব্যক্তি। তাহলে এই যে বাতিক ধর্মী গোলযোগে একজন ব্যক্তি কি করছে, একই ধরনের কাজ সে সম্পাদন করতে কিছুটা বাধ্য হচ্ছে। ব্যক্তির ইচ্ছাও অনেক সময় করে না, হয়তো ব্যক্তি বুঝতে পারছে যে এই কাজটা আমার করা ঠিক হচ্ছে না, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, উদ্দেশ্যহীন, তারপরেও ব্যক্তি কি হয়, বশবর্তী হয়ে কিছুটা বাধ্য হয়ে যায়, মানে ওটার প্রতি ঝোঁকটা চলে আসে। ঠিক আছে, তো তাহলে এই ধরনের কাজের প্রতি সে যখন বাধ্য হয়ে পড়ে, সেটাকে বাতিক ধর্মী ক্রিয়া বা কাজ বলা হয়। আর বাতিক ধর্মী চিন্তনটা কি, যখন একই ধরনের চিন্তাটা আমি বারবার করব, সেটা হচ্ছে বাতিক ধর্মী চিন্তন। তাহলে আমরা এখানে দুটি বিষয় পেলাম, কি কি, বাতিক ধর্মী চিন্তন আর একটি বাতিক ধর্মী ক্রিয়া। তাহলে বাতিক ধর্মী চিন্তনটা কি, আরেকবার আমি বলছি যে একই ধরনের চিন্তা যখন করা হয়, সম্পাদন করা হয়, পুনঃ করা হয়, সেটা হচ্ছে বাতিক ধর্মী চিন্তা। আর একই ধরনের কাজ যখন পুনঃ সম্পাদন করা হয়, সেটা হচ্ছে বাতিক ধর্মী ক্রিয়া বা কাজ। তাহলে চিন্তা বারবার করা আর কাজ বারবার করা। দেখো এখানে দুটো বিষয় পেলেও দুটো বিষয় কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং এক এবং অভিন্ন। অভিন্ন কি, যেটাকে আলাদা করা যায় না, যেটাকে পার্থক্য করা যায় না। কেন পার্থক্য করা যায় না, তাহলে আসো, বাতিক ধর্মী চিন্তা এবং বাতিক ধর্মী কাজ, তাই না? আমি কাজটা কখন করে একটা মানুষ, যখন সে কাজ করার আগে সে চিন্তাটা করবে, অর্থাৎ একই ধরনের চিন্তা করতে করতে করার ফলে কিন্তু সে কাজের প্রতি ঝুঁকে পড়বে। আবার এই কাজের মধ্যে থাকার ফলে কিন্তু সে একই ধরনের চিন্তার মধ্যে আবদ্ধ হয়ে পড়বে এবং পরবর্তীতে আবার ওই ধরনের চিন্তার মধ্যে সে আটকে যাবে। তাহলে বাতিক ধর্মী গোলযোগে যে বাতিক ধর্মী চিন্তন বা চিন্তা পাচ্ছি, সেটা বাতিক ধর্মী কাজের সাথে সম্পৃক্ত, তাই না? তোমরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমি কিছু ছোট ছোট উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেই। এই বাতিক ধর্মী গোলযোগগুলো কিন্তু তোমাদের মধ্যে বা আমাদের সাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে। তবে আমাদের সাধারণ মানুষের মধ্যে যদি থাকে আর সেটা যদি স্বাভাবিক আচরণ হয়, তাহলে অন্য মানুষের মধ্যে যদি থাকে, সেটাকে আমরা কেন অস্বাভাবিক বলবো? কথাটা হচ্ছে এটাই, কেন অস্বাভাবিক বলবো, কেন সেটাকে গোলযোগ বলবো, তাই তো? তাহলে দেখো, একটি চিন্তা বা একটি কাজ বারবার আমাদের করতে হতে পারে। একটি ছাত্র, তাই না, একটি পড়া বারবার করছে, বা তার সামনে পরীক্ষা বা তার হচ্ছে সামনে চাকরি, সে চিন্তাটা বারবার কিন্তু তার মনে আসবে, তাই না? তোমাদের পরীক্ষা হয়ে গেছে, এখন রেজাল্টের চিন্তা কিন্তু বারবার আসবে। যেখানে ঘুরতে যাও না কেন, মামার বাড়ি, ফুপুর বাড়ি, খালুর বাড়ি, নানুর বাড়ি, কিন্তু ওই চিন্তাটা কিন্তু বারবার আসবে। তাহলে এই চিন্তাটা বারবার আসাটা কিছুটা প্রাসঙ্গিক আছে, কারণ তার রেজাল্ট নিয়ে চিন্তা হচ্ছে। কিন্তু এটা যদি তার চিন্তা করার ফলে যদি তার নিজের ক্ষতি হতে পারতো, অন্যের ক্ষতি হতে পারতো, তাহলে সেটা অস্বাভাবিক হতো। কিন্তু একজন অস্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে এই চিন্তাটা বা কাজটা ব্যাপক হারে হবে, যা সাধারণ মানুষের তুলনায়। সাধারণ মানুষের ক্ষেত্রে এই চিন্তাটা বা কাজটা সীমিত আকারে হবে বা কিছুটা পদক্ষেপে হতে পারে। এই চিন্তাটা করলাম, মাঝখানে কোনো কাজ করলাম, আবার হয়তো চিন্তাটা আসলো। কিন্তু একজন অস্বাভাবিক আচরণের ক্ষেত্রে, অস্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে এই চিন্তাটার পুনরাবৃত্তি ঘটবে এবং মাঝখানে কোনো ধরনের গ্যাপ থাকবে না। সে একই ধরনের চিন্তা, একই ধরনের কাজ বারবার করতে পারে। আচ্ছা, তোমরা সূচিবায়গ্রস্ত যেটা জানো, তাই না? সূচিবায় যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এক ধরনের ওসিডি, তাই না? সেটাও এক ধরনের গোলযোগ। কিভাবে গোলযোগ? দেখো, একজন ব্যক্তি যে বারবার হাত ধুচ্ছে, হ্যাঁ, তো হাত ধুচ্ছে, এই হাত ধোয়াটা তার 2-3 বার হলে সেটা গ্রহণযোগ্য হয়। সেটা যদি 10-15 বার হয়, সেটা কি গ্রহণযোগ্য হবে? তুমি বলতে পারো হ্যাঁ, ধুতেই পারে, ধোক, অসুবিধা কি? অসুবিধা আছে। কিভাবে অসুবিধা আছে? সে যখন বাড়িতে থাকছে, তার ধুতে ধুতে কি হতে পারে, তার এখানে ঘা হতে পারে, ক্ষত সৃষ্টি হতে পারে বারবার হাত ধোয়ার ফলে।
এটা গেল বাড়িতে। আর বাইরে সে যখন যাবে কোনো সামাজিক অনুষ্ঠানে, ধরো কোনো নিমন্ত্রিত দাওয়াত খেতে গিয়েছে, সে খাওয়ার পরে হাত ধুচ্ছে, তো হাত ধুচ্ছে, কারণ হাত ধোয়ার সময় কিন্তু আমাদের পেছনে 2-1 জন দাঁড়িয়ে থাকে, আমরা কিন্তু তাড়াতাড়ি চেষ্টা করি যে তাড়াতাড়ি হাতটা ধুবো, কিন্তু যাদের ওসিডি আছে বা সূচিবায়ুগ্রস্ত আছে তারা কি হাত ধুতেই আছে। এখন 10-15 মিনিট ধরে যদি আমি হাতটা ধুই, তাহলে পরের পেছনের মানুষগুলো কি তোমার প্রতি ভালো ভাব দেখাবে না বিরক্তি ভাব দেখাবে? তাহলে অনেক সময় কিন্তু তারা তোমার প্রতি রেগে যেতেও পারে। এই যে বিষয়গুলো, এর ফলে কি হতে পারে, তার সাথে ওই ব্যক্তির সম্পর্ক খারাপ হতে পারে। এই যে সামাজিক একটা বিষয়, সেখানেও কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা ক্ষতির সৃষ্টি করছে। তাহলে এই বিষয়গুলো একটি গোলযোগে দাঁড়িয়ে যাচ্ছে। তারপর অনেকের আছে যে ঘর তালা বন্ধ করার পর, নিচে নামার পর মনে হলো যে ঘর তালা দেওয়া হয়েছে কিনা, তখন সে আবার উপরে উঠে আসলো, দেখলো তালা দেওয়া হয়েছে কিনা, ঠিকই আছে, হয়তো সে আবার নিচে নামলো এবং একই ধরনের চিন্তা আবার তার মাথায় আসলো কিছু দূর যাওয়ার পর, আমি কি তালাটা ঠিক মতো লাগিয়েছিলাম, তালা দিয়েছি, হয়তো সিটকিনিটা ঠিক মতো দেওয়া হয়নি। সে আবার হয়তো নিচতলা থেকে 5 তলায় উঠে এসে দেখলো ঠিক আছে। এইভাবে এর ফলে কি হবে, তার কিন্তু সে যে নির্দিষ্ট জায়গায়, কাজের জায়গায় যাচ্ছে, সেই জায়গাতেও কিন্তু একটি ব্যাঘাত সৃষ্টি হবে। তাহলে এই বাতিকধর্মী গোলযোগে এই একই ধরনের চিন্তা, একই ধরনের কাজ করার ফলে ব্যক্তির কিন্তু স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি করছে। তো আমরা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে বাতিকধর্মী গোলযোগটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে আসি আমি বাতিকধর্মী গোলযোগের কারণ হিসাবে। বাতিকধর্মী গোলযোগের কয়েকটি কারণ যদি আমরা পাই, তাহলে সেটা হচ্ছে 1 নাম্বার কারণে 1 নাম্বার হচ্ছে অবদমন প্রক্রিয়ার ব্যর্থতা। ঠিক আছে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে বিপরীত ক্রিয়া গঠন। বিপরীত ক্রিয়া গঠন। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আতঙ্ক গোলযোগ বাতিকে পরিণত করে। এবং 4 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা। ভবিষ্যৎ অনিশ্চয়তা। ঠিক আছে, এই কয়টা কারণ হিসাবে আমরা পেয়ে থাকি। আচ্ছা, প্রথমে যেটা আছে অবদমন প্রক্রিয়ার ব্যর্থতা। অবদমন অর্থ কি, এটা কিন্তু তোমাদের জানার কথা, 2-1টি ক্লাস যদি তোমরা করে থাকো। অবদমন হচ্ছে আমাদের কোনো বিষয়, যে বিষয়গুলো অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং বাহিরে প্রকাশ করতে গেলে সেগুলো অসুবিধার সৃষ্টি হতে পারে। অনেক বিষয় কিন্তু তোমাদের ইচ্ছা হয়, তাই না, কিন্তু লোক সমাজের জন্য আমরা বলতে পারি না। সব কথা কি সবার সামনে বলতে পারো? অনেক কথাই তো মনে আসে না, বলতে কি পারো? বলা যায় না। সেগুলো বিষয়কে কি করি আমরা, অবদমিত করে রাখি। অর্থাৎ আমাদের যে অবচেতন মনে যে বিষয়গুলো আসে, সেই বিষয়গুলো যখন আমরা প্রকাশ করতে পারি না, সেগুলো আমরা অবচেতন মনে অবদমিত করে রাখি, সেটা হচ্ছে অবদমন। তাহলে এই অবদমন প্রক্রিয়ার ব্যর্থতা। তাহলে কিছু কিছু বিষয় আমাদেরকে অবদমন করে রাখতে হয় স্বাভাবিক জীবনযাপনে, যাতে ব্যাঘাত না ঘটে, আমাদের স্বাভাবিক জীবন যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, যাতে আমাদের কুৎসিত, কুরুচিপূর্ণ, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, অমঙ্গলকর চিন্তা ভাবনাগুলো আমাদের এই বর্তমান জীবনটাকে নষ্ট না করে দেয়, তাই না? তো এই যে অবদমন প্রক্রিয়া, এটা প্রত্যেকটি ব্যক্তি স্বাভাবিকভাবেই করে থাকে, কিন্তু অস্বাভাবিক ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা অবদমন তারা করতে পারে না। এই অবদমন প্রক্রিয়ার ব্যর্থতার ফলে তাদের যে ভেতরে অবদমিত বিষয়গুলো সামনে চলে আসে, তারই প্রেক্ষিতে তারা একই ধরনের চিন্তা, একই ধরনের কাজ বারবার করে। কিভাবে করে দেখো, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটা একটা ভালো সম্পর্ক, কিন্তু সন্তান হওয়ার পরে তাদের সম্পর্ক যখন কিছুটা শীতল হয়, সন্তান হওয়ার পরে সন্তানকে সময় দেয় একজন স্ত্রী, তখন অনেক স্বামী হয়তো মনে করে যে এই সন্তানের কারণে আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হচ্ছে না, ঠিক মন মতো হচ্ছে না। এই চিন্তাটা কিন্তু স্বাভাবিক চিন্তা না।
বা চিন্তাটা আসলেও স্বাভাবিক ব্যক্তি সেটাকে অবদমন করে রাখে, কিন্তু একজন অস্বাভাবিক ব্যক্তি সে কী করে, চিন্তাটাকে অবদমন করতে পারে না। সে তখন সন্তানের প্রতি আক্রোশ হয়ে যায়, সন্তানের অমঙ্গল করে। এই যে অবদমন প্রক্রিয়ার ব্যর্থতার ফলে সন্তানের প্রতি একটি নেতিবাচক ধারণা গড়ে ওঠে, এবং তার ফলে কিন্তু একই ধরনের চিন্তা, ওই চিন্তাটাই করতে ফলে যে সন্তানের জন্য আমার এই সম্পর্ক হলো, বা আরও অনেক বিষয় কিন্তু একই ধরনের চিন্তা রিপিটেশন ঘটতে পারে কি হয়, অবদমন প্রক্রিয়ার ব্যর্থতার ফলে। আচ্ছা, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে বিপরীত ক্রিয়া গঠন। আমি যখন অবদমন প্রক্রিয়া ব্যর্থ হলাম, অবদমন প্রক্রিয়াটাকে সঠিকভাবে কাজ করতে পারলাম না, তাই না, যে কোনো স্বামীর প্রতি তার অমঙ্গল চিন্তা, বা স্বামীকে হত্যা করার চেষ্টা, বা স্বামীর ক্ষতি চাওয়ার চেষ্টা, অনেক কারণে ঘটতে পারে। তখন এই যে ঘটার ফলে তার মধ্যে যে পাপবোধ কাজ করে, তখন সেই বিষয়টাকে বিপরীত দিকে, যে আমি সব সময় শুধু স্বামীর মঙ্গল চিন্তা করব, সব সময় স্বামীর পা ধোয়া জল খাবো, তাহলে আমার যে আগেকার যে চিন্তা ছিল, পূর্ণ চিন্তা, সেগুলো আমি ওই বিপদটা থেকে আমি উদ্ধার পাবো। দেখবে অনেক পাপী আছে বা ঘুষখোর আছে, অসৎ লোক আছে, তাদের হয়তো কি বলে, চাকরি জীবনে ঘুষ খেয়েছে বা অসৎ উপায়ে টাকা উপার্জন করেছে, তারা পরবর্তীতে কি হয়, তারা ধর্মের প্রতি বেশি ঝুঁকে পড়ে। কারণ কি, তাদের মধ্যে যে পাপবোধটা কাজ করে, এই পাপবোধ থেকে উদ্ধারের জন্য বিপরীত ক্রিয়া অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি তাদের আনুগত্য বেশি স্বীকার করে, অর্থাৎ এই পাপবোধ তাদেরকে যেন স্পর্শ করতে না পারে, এই চিন্তার থেকে দূর করার জন্য তারা এই বারবার তারা সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য স্বীকার করে, বিভিন্ন ধরনের ধর্মীয় কাজ করে। এই যে বিপরীত ক্রিয়া গঠন, সেটাও কিন্তু ওসিডির একটি কারণ। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আতঙ্ক গোলযোগ অনেক সময় বাতিকে পরিণত হয়। আতঙ্কটা কি, যেটা ফোবিক ডিসঅর্ডার। হ্যাঁ, যে কোনো বিষয়ে আমার আতঙ্ক থাকতে পারে, এটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের খুব সুন্দরভাবে ক্লাসটি নিব। তো আমি শুধুমাত্র একটি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে জীবাণু আতঙ্ক। কোনো বিষয়ে কোনো ব্যক্তির যদি জীবাণু নিয়ে, এখানে নোংরা আছে, জীবাণু লেগে গেল, এইখানে এটা আছে, বসা যাবে না, এখানে বসলাম কাপড়টা, যেটা এখন আমাদের করোনার সময় হচ্ছে, তাই না, কোনো কিছু ছুলেই মনে হচ্ছে এখানে ভাইরাস আছে, হাত ধুয়ে নেই, এই কোনো কিছু বাজার থেকে নিয়ে আসলেই মনে হচ্ছে এটাকে আবার পরিষ্কার করে নিই। তো এরকম জীবাণু আতঙ্ক যদি থাকে, তাহলে কি হবে, সে জীবাণু থেকে মুক্ত হওয়ার জন্য বারবার হাত ধুতে পারে, বারবার একই ধরনের চিন্তা করতে পারে। তাহলে দেখো, আতঙ্ক গোলযোগও কিন্তু বাতিকে পরিণত হতে পারে। এবং 4 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা। যাত্রার প্রাককালে অনেক সময় ব্যক্তি মনে করে যে আমি যে বের হচ্ছি, তো এই টিকটিকির শব্দ, হ্যাঁ, দরজায় শব্দ শুনলে মনে করে এটা অমঙ্গলের চিহ্ন, সে বের হয়ে কিন্তু আবার ফেরত আসতে পারে। আবার ফেরত আসার পর হয়তো তার আরেকটি ঘটনা ঘটলো, তখন বের হওয়ার পর মনে হলো না, আবার যাত্রা আমি ঘর থেকে শুরু করব। অর্থাৎ এই যে ভবিষ্যৎ অনিশ্চয়তা, আমি যদি এভাবে সঠিকভাবে বাড়ি থেকে বের না হই, তাহলে এই ঘটনাটি ঘটবে। আমি তোমাদেরকে একটি ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে আমার পরিচিত একজন ব্যক্তি আছে, সে সব সময় বাড়ি থেকে বের হওয়ার সময় আত্মীয় স্বজনের বাড়িতে বিশেষ করে যখন যায়, তখন সে বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে বের হয়, কারণ তার মনে হয় যে বাড়ি থেকে যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে বের হই, এটা একটি শুভ ইঙ্গিত, তাহলে আমি ওখানে গিয়েও আদর আপ্যায়ন পাবো। বের হওয়ার সময় সে খালি জিনিস দেখতে পারে না, তার মনে হয় খালি জিনিস, ফাঁকা জিনিস দেখলে তার জীবনে ঘাটতি বেশি দেখা দিবে, মানে যে উদ্দেশ্য যে সে যাচ্ছে সেই বিষয়টা পূরণ হবে না, অর্থাৎ সে সব কিছু ভরাট জিনিস দেখে বের হতে চায়। অর্থাৎ এই ধরনের যে ভবিষ্যৎকে নিয়ে চিন্তা, সেই বিষয়টাও কিন্তু ওসিডির একটি কারণ। আচ্ছা, ওসিডির কারণ নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম। এবার আসো চিকিৎসা নিয়ে। ওসিডির চিকিৎসা যদি আমরা প্রথমেই করতে চাই, তাহলে প্রধান বিষয় হচ্ছে গুরুত্ব দিতে হবে অবদমিত বিষয়গুলোকে ভেঙে দিতে হবে। অর্থাৎ ব্যক্তির সাথে যখন কাউন্সিলিং হবে বা থেরাপি হবে,
তখন কথা বলার সময় তার যে অবদমিত বিষয়গুলো মনের মধ্যে রয়েছে সেই বিষয়গুলোকে উপস্থাপন করতে হবে এবং ব্যক্তির সামনে তুলে ধরতে হবে যে এই ঘটনার প্রেক্ষিতে আপনি এই কাজটি করছেন। কারণ ব্যক্তি এই বিষয়টা থেকে আসলে বের হতে চায়। ওসিডির যারা রোগী তারাও বুঝতে পারে যে তার বারবার হাত ধুতে গিয়ে হাতে কি বলে ক্ষত সৃষ্টি হচ্ছে, আমি শারীরিকভাবেও অসুস্থতা বোধ করছি, মানসিকভাবেও এক ধরনের অসুস্থতার মধ্যে রয়েছি। তাহলে এই বিষয়গুলো থেকে আমাদেরকে বের হতে হবে। আর এই চিকিৎসার জন্য রয়েছে মক্কেল কেন্দ্রিক চিকিৎসা, মনোসমীক্ষণ চিকিৎসা এবং যেটা বললাম অবদমিত যে আকাঙ্ক্ষাগুলো সেটা বিশ্লেষণ করতে হবে। তো আশা করছি তোমরা এই ওসিডির ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। না বুঝতে পারলেও বারবার ভিডিওটি দেখবে, যাদের কাছে বই আছে বইয়ের সাথে মিলিয়ে দেখবে, তাহলে বিষয়টি অনেক সহজ হয়ে উঠবে। তো তোমরা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।